বিএনপির ইশতেহার ঘোষণা আজ, শেষ নির্বাচনী জনসভা রবিবার। কাল নীলফামারী যাচ্ছেন তারেক রহমান। আবারও অশান্ত ভারতের মণিপুরের পরিস্থিতি, রাজ্য সরকারে যোগ দেয়া কুকিজো নেতাদের সামাজিকভাবে বয়কটের ঘোষণা। ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে চলছে আলোচনা, মধ্যস্থতাকারীর ভূমিকা আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আজ। ইশতেহারে দলটি ঘোষিত 31 দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী এবং জীবন ঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। 1 কোটি নতুন চাকরি, স্টার্টআপ ফান্ড, আইটি প্রশিক্ষণ, বিদেশে নতুন শ্রমবাজার ও মাদক বিরোধী টাস্ক ফোর্স গঠনের প্রতিশ্রুতিও থাকছে বিএনপির ইশতেহারে। আগামী 8 ফেব্রুয়ারি রোববার বিএনপির শেষ নির্বাচনী জনসভা হবে রাজধানীর নয়াপল্টনে। রিপোর্ট সিকান্দার রিমানের। বিএনপির নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসন বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ প্রতিশ্রুতি দেয়া হবে। থাকবে আলেম ওলামা, সংখ্যালঘু ও কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিও। ইশতেহার আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণের ক্ষমতায়ন হবে। আমাদের ইশতেহারের প্রতিটি পর্যায়ে সেই জনগণের ক্ষমতায়ন, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যেখানে নিজে তার পরিবার নিয়ে এখন থেকে অনেকটা ভালো থাকবে। ইশতেহারে জুলাই সনদের আলোকে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বাধীনতা ও নিরপেক্ষতা দেওয়ার পরিকল্পনার গুরুত্ব পাচ্ছে। কওমি মাদ্রাসার উন্নয়ন, ইসলামী গবেষণা তহবিল গঠন, ধর্মীয় শিক্ষার আধুনিকায়ন ও ধর্মচর্চার বাধাহীন পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার থাকবে। পরিবেশ রক্ষায় সারা দেশে খাল ও নদী পুনর্খনন, 25 কোটি গাছ রোপণ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো জাতীয় ইস্যুগুলো ইশতেহারে স্থান পাবে। 18 থেকে 33 বছর বয়সী প্রায় 4.5 কোটি তরুণ তরুণীর কর্মসংস্থান, কারিগরি দক্ষতা বৃদ্ধি ও বেকার ভাতার মতো পরিকল্পনা থাকছে। সংখ্যালঘুদের সম্পত্তি দখল রোধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, নিরাপত্তা সেল, উৎসবে রাষ্ট্রীয় সহায়তা এবং সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে কঠোর কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বিএনপি বড় পরিসরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি থাকছে ইশতেহারে। কৃষকদের গুরুত্ব দিয়ে ইশতেহারে কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্য মূল্যে নিশ্চিত, কৃষি ঋণ সহজীকরণ এবং ধান চাল কেনার স্বচ্ছ ব্যবস্থার অঙ্গীকারও থাকবে। নারী নিরাপত্তা ব্যবস্থা, কর্মক্ষেত্রে সমান সুযোগ, নারী উদ্যোক্তা তহবিল গঠন, মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধি এবং সহিংসতা প্রতিরোধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি ইশতেহারের অংশ হচ্ছে। যুক্তরাজ্যের আদলে বাংলাদেশে ক্রিয়েটিভ ইকোনমি তৈরির পরিকল্পনা ও নির্বাচিত হলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে রাখছে বিএনপি। কর্মসংস্থান নিয়ে আছে বিরাট পরিকল্পনা, ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইয়াং পিপল ইন দিস কান্ট্রি, টেকনিক্যাল এডুকেশন, ওয়াইডেনিং দ্য নেট অফ এডুকেশন, প্রাইমারি এডুকেশন, হেলথ কেয়ার, রাস্তাঘাটের উন্নয়ন কীভাবে করা যায়। আমাদের লিডার এই প্ল্যানে কী উন্নয়নমূলক কর্মসূচি থাকছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল নীলফামারী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত নেতাকর্মী সমর্থকরা। জেলা শহরের পৌর মাঠে প্রস্তুত করা হচ্ছে জনসভার মঞ্চ। সমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও নিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন দলীয় স্বেচ্ছাসেবকরা। নীলফামারী থেকে নূর আলম সিদ্দিকীর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নীলফামারী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারী 2 আসনে ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা শহরের পৌর মাঠে চলছে মঞ্চ নির্মাণ সহ নানা প্রস্তুতিমূলক কাজ। জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ। 31 দফা বাস্তবায়নের পাশাপাশি জেলার উন্নয়ন ও বেকারত্ব দূর করার বিষয়টি তারেক রহমানের এই সফরে গুরুত্ব পাবে প্রত্যাশা সাধারণ মানুষের।
নীলফামারীতে আসতেছেন, ওনার কাছে আমাদের একটাই দাবি, নীলফামারীতে একটু সার্বিক উন্নয়ন করে দেওয়া। দেশের যেন উন্নয়নের ভালো সর্ব জায়গায় কাজ করতে পারে। যেহেতু আমরা অনেকদিন থেকে 17 বছর ভোট দিতে পারি নাই, এবার চাই আমরা সুষ্ঠু নির্বাচন হোক, আমরা যেন সুষ্ঠুভাবে শান্তিভাবে ভোট দিতে পারি। নির্বাচিত হলে আমাদের একটাই আশা থাকবে, যাতে এগুলো বাস্তবায়ন করে দেখায়। এদিকে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান সাধারণ মানুষের মাঝে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেবেন। সেই সঙ্গে নতুন করে উজ্জীবিত হওয়ার অপেক্ষায় স্থানীয় নেতাকর্মীরা। মহিলাদের কর্মসংস্থানের জন্য, পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য ফ্যামিলি কার্ড সহ স্বাস্থ্য কার্ড এবং কৃষি কার্ড বিভিন্ন রকম সুযোগ সুবিধা সৃষ্টি করবেন। আমরা অনেক সমস্যায় আছি। আমরা জনাব তারেক রহমানের এই সফরকে ঘিরে, নির্বাচনী সফরকে ঘিরে আমরা আমাদের নিবেদন থাকবে তার কাছে যে এই অঞ্চলের মানুষ হিসেবে যাতে এখানে শিক্ষিত তরুণীদের জন্য, উনি বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তারেক রহমানের এই সফর আশার বার্তা বয়ে আনবে, প্রত্যাশা জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের। সচিবালয়ের সাংবাদিকদের এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এখন সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে দুটি পথ খোলা রয়েছে। বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় পলাতক ও কারাগারে থাকায় সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারবেন না। আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি পড়াতে পারেন। তবে 3 দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো না গেলে সিইসি শপথ পড়াতে পারবেন। স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।